পরমাণুর সাংগঠনিক কণা। পরমাণুর সাংগঠনিক কণা বলতে কি বোঝায় বুঝতে জানো? না স্যার, এটা পরমাণুর সাংগঠনিক কণা বলতে কি বোঝায়? সাংগঠনিক কণা বলতে বোঝায় যে আসলে পরমাণু কী কী দ্বারা গঠিত, এগুলো তো জানি। পরমাণু কী দ্বারা গঠিত? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা গঠিত। তো সেইগুলাই তো এখানে পরমাণু সাংগঠনিক অর্থাৎ পরমাণু গঠন করতে কী কী কণা দরকার বা কী কী কণা দ্বারা গঠিত সেইগুলোকে বোঝানো হয়েছে। তো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন দ্বারা আমরা জানি পরমাণু গঠিত। তো এখন এই প্রতিটা ইলেকট্রন প্রোটনের নাম বা তারা কী কী, তাদের ক্যারেক্টারিস্টিক্স ফিচার এখানে কী, ঠিক আছে, তাদের বৈশিষ্ট্যগুলো কী, এগুলো আমরা বিস্তারিত এখন এখানে জানবো, ঠিক আছে। এবং সেগুলো কীভাবে আবিষ্কার হলো, আবিষ্কারক কারা, ঠিক আছে, এবং এর উপর ভিত্তি করে মানে পরমাণুর গঠন বা সাংগঠনিক মাত্রার উপর ভিত্তি করে কে কী ধরনের থিওরি দিছে, মতবাদ দিছে, এগুলো নিয়ে থিওরিগুলো তো স্যার পড়ে আসলাম আগে। হ্যাঁ, আমরা পড়িনি। এখন দেখো কি আছে এখানে। তো আমি প্রথমে একটু পড়ি। এখানে দেখো, একমাত্র হাইড্রোজেন ছাড়া সকল পদার্থের পরমাণু তিনটি কণা দিয়ে, নাই স্যার, হ্যাঁ বলছিলাম, হাইড্রোজেনের শুধুমাত্র হচ্ছে কি বলতো, নিউট্রন, ইলেকট্রন এবং প্রোটন আছে, নিউট্রন নাই। বাকি সবগুলোতে তিনটে আছে। সেগুলো হচ্ছে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। এই কণাগুলোকে পরমাণুর সাংগঠনিক বা ফান্ডামেন্টাল বা মৌলিক কণা বলে। তাহলে এটা জেনে রাখলা যে পরমাণুর মৌলিক কণা কাদেরকে বলা হয়? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বা সাংগঠনিক কণা। ওটা তো জানি, মানে আমরা এগুলো দ্বারা গঠিত আর কি। এটা তো মৌলিক কণা। আমরা জানি পদার্থের একক বা মৌলিক বিষয় হলো আমরা পরমাণু বলে থাকি, কিন্তু এটা তো আগের ধারণা, আগের কনসেপ্ট। কিন্তু আমরা তো এখন জানি যে পরমাণুকে ভাঙলেও ক্ষুদ্রতম কণিকা পাওয়া যায়, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পাওয়া যায়। দেখো, পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে। কে থাকে? নিউক্লিয়াসে থাকে প্রোটন এবং নিউট্রন, ইলেকট্রন থাকে গ্রিডে থাকে। তো আমরা একটু ডিটেলস পড়ি, ঠিক আছে, আমাদের মতো করে একটু পড়ি, দেখি কি আছে এখানে। এটা কিন্তু আমি তোমাদের বলছিলাম যে গত অর্ধের ক্লাসে। তারপর আবার এখন যেহেতু এই টপিকে আমাদের মেইন পড়া যে পরমাণুর গঠন কিভাবে হয়, তো যেহেতু আমাদের টপিকটাই হলো এই অর্ধের, তো এখন একটু আবার একটু বলতেছি। দুইটা করে দরকার ছিল কি? হ্যাঁ, মানে ওখানে তো ভাবে ছিল না, ওখানে আমি বোঝানোর স্বার্থে বললাম। তোমরা পারমাণবিক সংখ্যা বুঝতেছিলে না, পারমাণবিক ভর বুঝতেছিলে না, তো এখানে কিন্তু আমরা এগুলো বুঝতে পারবো আর কি। দেখো, এই যে আমরা যে বললাম যে পদার্থের ক্ষুদ্রতম একক কি বলা হয় বলো তো? পরমাণু বলা হয়, তাই না? অর্থাৎ পরমাণু দিয়েই পদার্থগুলো গঠিত, তাই না? ওকে, তো আমরা এই পরমাণু সম্পর্কে তাহলে কিন্তু আমরা জানি যে এটা পদার্থের ক্ষুদ্রতম কণা, একটু আগে জানিয়েছিলাম। এর কথা হলো পরমাণু কী কী দ্বারা গঠিত তাদেরকে বলা হয় তাহলে সাংগঠনিক গঠনের যে বস্তু, ঠিক আছে, কী কী দ্বারা গঠিত বা মৌলিক কণা কী কী, এগুলো আমরা দেখলাম কি, ইলেকট্রন, প্রোটন আর হলো নিউট্রন, ঠিক আছে। ইলেকট্রন, প্রোটন, নিউট্রন দ্বারা গঠিত। এখন এগুলো কীভাবে থাকে? যেমন করে একটা কী আছে, একটা পরমাণু আছে। এর পরমাণুর মাঝে কি থাকে বলতো? মাঝে একটা নিউক্লিয়াস, মাঝে একটা নিউক্লিয়াস থাকবে। ওকে, মাঝে একটা নিউক্লিয়াস থাকলো, এবং নিউক্লিয়াসের আকারটা খুবই ছোট। আমরা একটু পরে এগুলো নিয়ে বিস্তারিত জানবো। একদম ছোট, খুবই আকার, ঠিক আছে। প্রায় যে পুরো পরমাণুর তুলনায় প্রায় 10,000 থেকে 1,00,000-এর 1 ভাগ এরকম সাইজ, খুবই ছোট সাইজ এই যে নিউক্লিয়াসের। তো আমরা জানি এই নিউক্লিয়াস, এটা নিউক্লিয়াস, এবং নিউক্লিয়াসের চারপাশে কিছু কক্ষপথ থাকে। কি থাকবে? ইলেকট্রন থাকে। কক্ষপথ, যেখানে কি থাকবে? ইলেকট্রন থাকবে। এই যে এভাবে কিছু কক্ষপথ থাকে যেগুলোকে কেন্দ্র করে ঘোরে। এখানে বসে বসে ওই যে স্টেডিয়ামে দেখো না, স্টেডিয়ামে দেখো চেয়ারগুলো সাধারণ থাকে না, এইভাবে গোল গোল ঘোরানো, ঠিক এমনটা মনে করো কিছু কক্ষপথ আছে যেখানে যখন মানুষ বসে, যেমন স্টেডিয়ামে, এখানে কি ঘরে বসে বলো তো? ইলেকট্রন বসে ঘোরে, ঠিক আছে। তাহলে দেখো এখানে এই যে এই পরমাণু, এই যে কক্ষপথে কি করবে? ইলেকট্রন ঘোরে। আমরা জানি প্রথম কক্ষপথে 2টা না, তারপরে 8টা, আমরা পড়ছিলাম ছোট ক্লাসে, তাই না? তো এইভাবে ইলেকট্রনগুলো কি বসে থেকে ঘোরে। আমরা এগুলো ডিটেইলস জানবো পরে। আর এই যে কেন্দ্রে বললাম নিউক্লিয়াস, নিউক্লিয়াসের মধ্যে কে থাকে বলো তো? কেন্দ্রের জায়গাটাকে বললাম নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে? এদের প্রোটন আর নিউট্রন। মনে করো আমি এই যে এটা দিলাম প্রোটন, এগুলো প্রোটন, সাথে কি দেবো আরো নিউট্রন থাকবে কিছু। তাহলে প্রোটন আর নিউট্রন এভাবে মিলে কি তৈরি করবে? নিউক্লিয়াস তৈরি করবে। ওকে, এই সংস্থাগুলো মিলে কি তৈরি করে? এখানে নিউক্লিয়াস একত্র হয়ে নিউক্লিয়াস গঠন করে। তার মানে দেখলাম যে কেন্দ্রে যে একটা ভারী জিনিস আছে এখানে, এটার নাম কি বলতো? নিউক্লিয়াস। এটা নিউক্লিয়াস, অর্থাৎ কেন্দ্রের দিকটা হলো নিউক্লিয়াস। অর্থাৎ এখানে কি কি থাকবে? 2টা জিনিস থাকবে, একটা হলো প্রোটন আর একটা হলো নিউট্রন।
ওকে, নিউট্রন। ওকে, এখন দেখো, আর এই যে চারপাশে যে কক্ষপথ আছে এগুলোতে কে ঘোরে বলো তো? ইলেকট্রন ঘোরে, ইলেকট্রন। তো এটাকে জানি আমরা ই দ্বারা এইভাবে প্রকাশ করি আমরা, হ্যাঁ, এটাকে আমরা পি দ্বারা, ই মাইনাস, হ্যাঁ ওইভাবে প্রকাশ করি আর কি, চার্জটা দিয়ে দিছি আর কি। আর এটা কি নিউটন। ওকে, এখন কথা হলো এগুলো সবগুলো আবার চার্জ আছে, আধান আছে, বুঝছো? কেউ পজিটিভ কেউ নেগেটিভ, হ্যাঁ ইলেকট্রন, কেউ পজিটিভ কেউ নেগেটিভ। Negative। এই ইলেকট্রনগুলো হলো নেগেটিভ চার্জযুক্ত, কি বলতো? হ্যাঁ অর্থাৎ কি বলতো? ঋণাত্মক, ঋণাত্মক চার্জযুক্ত। আর এই প্রোটনগুলো এগুলো কি বলতো? পজিটিভ, অর্থাৎ ধনাত্মক চার্জ। ঠিক আছে? এই যে নিউট্রন যেটা বললাম এটা নিউট্রাল, অর্থাৎ এটা জিরো, চার্জ নাই। কি থাকবে? চার্জ নাই, চার্জবিহীন, ওটা জিরো। হ্যাঁ এটা তো লিখছি। চার্জবিহীন, বুঝতে পারছো? এটা চার্জবিহীন। এখন একটা কথা যে বললাম, যে কোনো একটা পরমাণুর ক্ষেত্রে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো কি থাকে? প্রোটন থাকে। প্রোটন থাকে। অর্থাৎ এই যে প্রোটন সমান ইলেকট্রন সংখ্যা প্লাস প্রোটন প্রোটন সংখ্যা, সংখ্যা সমান ইলেকট্রন সংখ্যা ইলেকট্রন সংখ্যা। এটা প্রতিটা পরমাণু ক্ষেত্রে, তবে নিউটন সংখ্যা কম বেশি হতে পারে। নিউটন কি হতে পারে বলো তো? কম বেশি হতে পারে। হ্যাঁ, এখানে যদি বলি যে নিউট্রন, ইকুয়াল প্রোটন, নিউটন হ্যাঁ কম বলতে দুটি, শুধুমাত্র একটা পরমাণু আছে যেটা কেবল হাইড্রোজেন, তার মধ্যে কোনো নাই। নাই, হ্যাঁ বাকি যেগুলো আছে সেগুলোতে কি নিউটন সমান অথবা বেশি, সমান তবে বেশি অথবা আছে। বেশি থাকবে। কিসের তুলনায় বলো তো? প্রোটনের থেকে নিউটন সমান অথবা বেশি বেশি থাকবে। থাকবে। বুঝতে পারছো? হ্যাঁ। হাইড্রোজেন একটা মতো পরমাণু যেটার মধ্যে কি নাই বলো তো? এর মধ্যে নিউটন নাই। নিউটন জিরো। হুম। এবং আমি বললাম যে নিউটনের চার্জ কি বলো তো? শূন্য। শূন্য। বুঝা গেছে? চার্জ এটা তো আগের হতে করাইছেন হ্যাঁ, স্যার। আগের অধ্যায়ে বলছি। এখন দেখো এই সামগ্রিকভাবে যে বললাম যে প্রতিটা পরমাণু কি বলতো? অবিভাজ্য, মানে বিভাজ্য। না, আমরা চার্জ নিরপেক্ষ। ও, অর্থাৎ পজিটিভ চার্জ যতগুলো, নেগেটিভ চার্জও ততগুলো আছেই তো। এই জন্য এখানে কি এই যে বললাম প্রোটন আর ইলেকট্রন কি সমান থাকবে। সমান। ঠিক আছে, এখন একটা বিষয়, এখানে একটা মানে দুটো প্রোটন সংখ্যা যা, ইলেকট্রন সংখ্যা হ্যাঁ তা, তাই ওইটাই। ততগুলো থাকবে। এখন আরেকটা বিষয় যে এখানে আমরা দুটো নাম আসে, একটা হলো কি বলতো? পারমাণবিক সংখ্যা, আর পারমাণবিক পারমাণবিক সংখ্যা, পারমাণবিক ভর নাকি? হ্যাঁ, আরেকটা আছে পারমাণবিক ভর। পারমাণবিক ভর মুখস্থ করতে হবে। এই দুইটা জিনিস আসে। তো আমরা জানি পারমাণবিক সংখ্যা কাকে বলে বলো তো? পারমাণবিক সংখ্যা, হ্যাঁ, কোন পরমাণুর পারমাণবিক সংখ্যা বলতে তার প্রোটন সংখ্যাকে বোঝায়। হ্যাঁ কোনো পরমাণুর প্রোটন কোন সংখ্যাকে- পরমাণুর প্রোটন সংখ্যাকে তার কি বলা হয়? পারমাণবিক পারমাণবিক সংখ্যা। সংখ্যা। মুখস্থ করতে হবে, প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা। সংখ্যা। কোন পরমাণুর প্রোটন সংখ্যাকে তার কি বলা হয়? পারমাণবিক সংখ্যা বলা হয়। ওকে, তুমি পারলে এটা আমার এই ক্লাসটা নোট করবা, নোট করে ক্লাসটা আবার দেখে নোট করে নিবা, ঠিক আছে? আর পারমাণবিক ভর কি বলতো? পারমাণবিক ভর বলতে কি বোঝায় বলতো? ভর হলো তোমার প্রোটন সংখ্যা মাইনাস ইলেকট্রন হ্যাঁ। সংখ্যা মাইনাস প্রোটন প্রোটন। পারমাণবিক ভর হলো তোমার প্রোটন সংখ্যা প্লাস প্রোটন প্লাস নিউট্রন। প্রোটন প্লাস নিউটন হ্যাঁ, সংখ্যা। কি জানি না কোনো পরমাণুর, এই যে এইটা প্রোটনটা কোনো পরমাণুর কোন পরমাণু প্রোটন সংখ্যাকে ওই পরমাণুর পারমাণবিক সংখ্যা বলা হয়। প্রোটন। লিখে রাখবো, এগুলো সংখ্যা পরে লিখবো, সাজা লিখবা। এখানে কথাগুলো আছে, বইয়ে আছে। তো বিষয়গুলো বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে দেখো, এটা একটা জিনিস বুঝলাম। আরেকটা জিনিস আমি অলরেডি এখন বুঝাই দেই, আমরা যেটা একটু পরে আমরা দেখবো আছে বিষয়গুলা। এটা বললাম, এখন কথা হলো ভরের বিষয়টা আসি, যে একটা পরমাণুর ভর কতখানি, ভর কতখানি। এটা আমি ওই তো ওটা- ক্লাসে বলছিলাম ওটা তো যে এক- একটা পরমাণু খুবই ক্ষুদ্র না? হ্যাঁ। খুবই ক্ষুদ্র। এবং আমি বলছিলাম যে এখানে এই যে প্রোটন এবং নিউট্রনের ভর প্রায় সমান, হ্যাঁ প্রায় সমান। নিউটন হালকা বেশি প্রোটন থেকে, হালকা বেশি, প্রায় সমান, একটু হালকা বেশি। হুম কিন্তু যে ইলেকট্রন যেটা আছে এটা কি বলতো? ইলেকট্রন, হ্যাঁ ইলেকট্রনের ভর খুবই কম। কেমন কম? খুবই কম। হ্যাঁ কেমন খুবই কম বলো তো? এই যে একটা প্রোটন, তোমাদের বই যেটা দেওয়া আছে, যদি এটা অ্যাকচুয়াল রাইট লেখে নাই, বড় ক্লাসের বই ভুল দেওয়া আছে, অন্যরকম দেওয়া আছে, তোমাদের ক্লাসেরটা একটু বেশি দিয়ে বলছে। যে এটা কেমন, যে আমরা যদি অ্যাকচুয়ালি লিখি যে একটা ইলেকট্রনের ভর
প্রোটনের ভরের 1/1838/37 এরকম, অথবা এখন তোমাদের বলেছে কি 1840/1 তাহলে মনে করো যদি একটা প্রোটনের ভর হয় এক 1840 কেজি, তাহলে একটা ইলেকট্রন ভর কত? 1 কেজি। বুঝতে পারছো? মনে করো একটা ইলেকট্রনের ভর 1840 গ্রাম। বুঝান তো আরেকবার। এটা বোঝো নাই? এটা বলছি যে একটা ইলেকট্রনের ভর প্রোটনের ভরের 1840/1 বই দেওয়া আছে কই স্যার? আছে, আমি পরে দেখাচ্ছি। অর্থাৎ মনে করো যে প্রোটন হলো মনে করো 100 মানে 1840 টাকা, মনে করো হুম, প্রোটন হলো 1840 টাকা, ইলেকট্রনের দাম কত টাকা? 1 টাকা। তাহলে সেই তুলনায় যে প্রোটনের তুলনায় ইলেকট্রনের খুবই নগণ্য না দাম, হ্যাঁ ইলেকট্রন। এই জন্য আমরা আমরা মূল্যহীনও বলতে পারি, তাই না? যে জিনিসটার দাম হলো 1840 টাকা আর যেটার দাম 1 টাকা, তো ওই 1840 টাকার তুলনায় যার দাম 1 টাকা তাকে তো আমরা নগণ্য ধরতে পারি, দামই নাই, ফ্রিতে দিতে পারি কিনা বলো তো? তুমি যদি একটা দোকানে যাও, 1840 টাকা দামের একটা জিনিস কিনলা, দেন একটা 1 টাকা দামের একটা জিনিস নিলা, বলবে যে ভাই ঠিক আছে টাকা দেওয়ার দরকার নেই, আপনি টাকাটা দেন। হ্যাঁ হ্যাঁ ওইটা বলবে কিনা? তাই বলবে। ঠিক এখন এই জিনিসটা এখানেও খাটে কিভাবে? তো এই যে একটা পরমাণুর ভেতরে কি কি থাকে বলতো? ইলেকট্রন প্রোটন ইলেকট্রন প্রোটন নিউট্রন থাকে। তো ভর যদি বের করতে চাই আমরা, ভর বের করতে হলে কি করব আমরা? তাহলে প্রোটন তিনটারই যোগ করতে হবে না? ইলেকট্রনের ভর, মানে এটা কোন ভর বের করব মানে স্যার? আমরা ওজন করতেছি আর কি ভর। ও তাহলে তিনটায় যোগ হবে। হ্যাঁ, তিনটা যোগ হবে না? আর ইলেকট্রন কোনো পারমাণবিক ভর হলে তো ইলেকট্রন হবে না স্যার। সবকিছু কথা বলতেছি। ইলেকট্রনের ভর বোঝো বিষয়টা, ইলেকট্রনের ভর প্লাস প্রোটনের ভর প্লাস নিউট্রনের ভর, মানে ভর তো ভরই। পারমাণবিক ভর বলতে কি বোঝায়? একটা পরমাণুর ভর, অর্থাৎ পরমাণুটা মানে পাল্লায় তুলে দিলে কথা সমঝন হবে। হ্যাঁ প্রোটন সংখ্যা মানে তাহলে দেখো পরমাণুর ভেতরে যেহেতু তিনটা জিনিস থাকে, ইলেকট্রন প্রোটন নিউট্রন, সো ভর কিন্তু তিনটার যোগই হবে, তাই না? এটা কিন্তু অ্যাকচুয়াল ভর, তিনটা যোগ করে যেটা হবে সেটাকে বলা হবে এই পরমাণুর ভর বা পারমাণবিক ভর। তা আমরা তাহলে প্রোটন সংখ্যা বলতেছি, ওটাই বলতেছি এখন। তাহলে পারমাণবিক ভর বুঝছো, বা একটা পরমাণুর ভর কি হবে? ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তো এই যে কথাটা বললাম যে একটা ইলেকট্রনের ভর খুবই নগণ্য, একটা প্রোটনের তুলনায় বা নিউট্রনের তুলনায় 1840/1 তাহলে মনে করো তুমি যদি 1840 টাকার কোনো একটা খরচ নাও, 1 টাকা ওটাই ধরবা হিসাবে না, এই জন্য আমরা এটা বাদ দিই। তাহলে কি লিখবো এখন? পারমাণবিক ভর সমান কি? প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যা। প্রোটন প্লাস নিউট্রনের সংখ্যা দ্বারা আমরা কি বুঝাই? তার ভর বুঝাই। এটা হলো পারমাণবিক ভর। বুঝতে পারছো? তাহলে পারমাণবিক ভর সমান কি? প্রোটন প্লাস নিউট্রন। কেন প্রোটন প্লাস নিউট্রন এটা কিন্তু বুঝলাম আমরা, নাকি? নিউট্রন। ক্লিয়ার? হ্যাঁ স্যার। ওকে, তাহলে এইগুলো বিষয় এখন আমরা অ্যাকচুয়াল ভ্যালুগুলো একটু জানবো বইটি, ঠিক আছে? এটুকু তোমরা চাইলে নোট করে নিও, ঠিক আছে? তুমি তো নোট করছো নাকি, লিখে নিছো না? হ্যাঁ স্যার। আচ্ছা, বুঝছো বিষয়গুলো, বই পড়লে আরও বুঝবা, বই থেকে নোট করতে পারবা। আর তুমি চাইলে এই যে এইভাবে আসে না, এখান থেকে পুরোটা নোট করে নিতে পারবা, পোস্ট করে এবার দেখে দেখে, ঠিক আছে? এইভাবে দেখে দেখে নোট করে নিতে পারবা, ঠিক আছে? বা এখানে এই যে ই করে দিলাম, স্ক্রিনশট দিয়ে নিয়েও লিখতে পারবা, ঠিক আছে? ওকে, এখন আমরা বইয়ের দিকে যাই, দেখি বইয়ে কী বলছে। ইলেকট্রন, দেখো ইলেকট্রন হলো পরমাণুর একটি মৌলিক কণিকা যার আধান বা চার্জ কি বলতো? নেগেটিভ। কি বললাম বলো তো? ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ। হ্যাঁ, এই আধানের পরিমাণ যে চার্জ যে বললাম, তাহলে চার্জটা কতটুকু? চার্জটার পরিমাণ হলো -1.60 গুণন 10⁻⁻90। বুঝছো? এখন স্যার হ্যাঁ, এটা হলো চার্জের পরিমাণ। এই যে এগুলো কিন্তু বৈজ্ঞানিক সংখ্যা, বুঝছো? এগুলা 10⁻⁻10 এগুলো ফিজিক্সে পড়ো না? হ্যাঁ, ফিজিক্সে পড়ো না এটা? মানে এইটা মানে বৈজ্ঞানিক সংখ্যা পড়ো না এখনো ফিজিক্সে? ওই যে প্রথম অধ্যায় পড়তেছো, এখনো যাও নাই না? বৈজ্ঞানিক সংখ্যা, এটা তো নাম তো জানি 10⁻⁻⁻⁹ এটা বোঝো সংখ্যাগুলা? যেমন আমি মানে যদি বলি একের পর 19টা জিরো 10⁻³ একের আগে 3, হ্যাঁ, আবার 10⁻³ হ্যাঁ, আবার গুণন 3 দিলাম, গুণন 3 দিলাম, এগুলো বোঝো? 3 গুণন 10⁻³ 3 গুণন -10⁻³ মানে একের পাশে 3টা জিরো আছে। এই যে এটা মানে কি? হ্যাঁ, এটা মানে কি 3 আছে, 3-এর পরে কয়টা জিরো আছে? 3টা জিরো। হ্যাঁ, 3টা জিরো। এটা মানে কি বলতো? 3-এর আগে 0-র পরে দশমিক, তারপরে 3টা জিরো দিয়ে 3। হ্যাঁ, ঠিক আছে? তাহলে এরকম মানে কি? এটা মানে কি? মানে 0-র পরে 19টা দশমিক দিয়ে তারপরে কি আছে? 16 আছে, ঠিক আছে? বোঝা গেছে? হ্যাঁ স্যার।
ওকে, এগুলো ডিটেলস আর ফিজিক্সের পড়বা, বুঝছো, বৈজ্ঞানিক সংখ্যা লেখার নিয়ম টিয়ম শিখবা। ওকে, ওই আর প্রথম অধ্যায় শিখে পাবে তো। তাহলে দেখো, তো আমি বললাম যে এই নেগেটিভ চার্জটার মান কত, মাইনাস এত। ও মানে নেগেটিভ হ্যাঁ। চার্জটারে মান মান এটা এত, হ্যাঁ এত কুলম। চার্জ একক হলে কি বলতো, কুলম। কুলম্ব। এত কুলম। এখন কথা হলো যে এই যে আমি বলছিলাম যে প্রতিটা পরমাণুতে ইলেকট্রনের চার্জ আর প্রোটনের চার্জও তা। হ্যাঁ। তাহলে একটা ইলেকট্রনের চার্জ যদি এত হয়, প্রোটনের চার্জ কত হবে, এতই হবে। এতই হবে। তবে সেটা কি হবে, পজিটিভ। হ্যাঁ positive। এটা দেখো সামনে কি আছে, নেগেটিভ। সামনে আছে নেগেটিভ, কিন্তু ওটা কি হবে বলো তো, পজিটিভ। পজিটিভ হবে। ওটা হবে, এটাও নেগেটিভ, ওটা হবে পজিটিভ। শুধু এইটুকুই পার্থক্য, ঠিক আছে। হ্যাঁ। ওকে, একটি কিন্তু আপেক্ষিকভাবে আমরা ধরি কত বলো তো, -1 চার্জ কত ধরি বলো তো, -1 -1 দ্বারা প্রকাশ করি, এবং প্রোটনকে +1 দ্বারা প্রকাশ করি, প্রকাশ। ঠিক আছে। ওকে, একে ই প্রতীক দিয়ে প্রকাশ করা হয়, কি দ্বারা, ই দ্বারা। এটা তো জানি। একটি ইলেকট্রনের ভর কত বলো তো, এই দেখুন ভরটা দেখি, ভর কত বলো তো, 9.11 গুণন 10⁻⁻28, এটা হলো গ্রাম। এটা হলো ইলেকট্রনের ভর, দেখো খুবই কম। হুম। দেখো 9 পয়েন্ট, তার মানে কি 0.28টা শূন্যের পরে 98, হ্যাঁ। 9 28 0.28টা শূন্যর পরে তারপরে হলো কি 9, মানে এরকম 0.0000 মনে করো 28টা জিরো আছে, দেন তারপরে কি বলো তো 911 এরকম একটা জিনিস। মানে এখানে কয়টা শূন্য আছে মাঝে, 28টা। 28টা। তো কত কম, ছোট, কত খুবই কম, মানে নগণ্য ভর একটা জিনিস। তো ইলেকট্রনের ভর খুবই কম। আমরা পরমাণু দেখি না, দেখতে পারি আমরা পরমাণু খালি চোখে না, এর পরমাণুর মধ্যে এগুলো ক্ষুদ্র কণিকা, তাহলে এগুলো ভর কত কম হবে, বুঝতে পারছো। এটা দেখাই যাবে না। ওকে, পরমাণু কেমনে দেখবো? পরমাণু দিয়ে তো সব কিছু গঠিত, খুবই এগুলো কি দিয়ে দেখতে হয় বলো তো, মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হয়। হ্যাঁ। এখন দেখো ইলেকট্রনের আপেক্ষিক আধান কত বলো তো, -1 ধরা হয়। -1 মানে কি যেটা আপেক্ষিক আধান? এটা এটা সাধারণভাবে দেখো, এই যে আমরা এই যে একটা আদান দেখলাম আমরা, এই যে অ্যাকচুয়াল যেটা, এটা অনেক বড়, মানে সংখ্যাটা তো লেখা যায় সহজে। এই পুরোটাকে আমরা ধরতেছি -1, এটাকে বলে আপেক্ষিক। আমরা ধরে নিচ্ছি এটা -1, ও এই মানটাকে বলতেছি আমরা ইলেকট্রন আদান -1। ওকে, এবং এর ভর কত বলো তো, প্রোটন এবং নিউট্রনের তুলনায় 1840 গুণ কম। বুঝতে পারছো, যেটা বুঝাইলাম একটু আগে, ঠিক আছে। 1/1840। অর্থাৎ প্রোটন বা নিউট্রনের তুলনায় 1824/1 40 ভাগের 1 ভাগ। তাই তাই দেখো, দেখো প্রোটন ও নিউট্রনের ভরের তুলনায়, তাহলে এখানে হ্যাঁ। 1840টা যদি আমাদের প্রোটন হয়, উপরের ইলেকট্রনের ভর 1 হবে না? এখানে যদি হ্যাঁ, এটা কি কইছে, এত গুণ কম, মানে কি এত গুণ কম, হ্যাঁ। বা এত ভাগের 1 ভাগ, এই কথা, এত গুণ কম। অর্থাৎ আমি যেটা বললাম যে প্রোটন যদি হয় 1840, ইলেকট্রন হবে কত, 1, এটাই। তাই এর আপেক্ষিক ভরকে কি ধরা হয়, 0 ধরা হয়, খুবই কম, এর জন্য কি ধরা হয়, 0। কাকে, আপেক্ষিক ভরকে আমরা 0 ধরে থাকি, ঠিক আছে। আপেক্ষিক ভর। মা ধরে নেওয়া একটা জিনিস আপেক্ষিক। এখন কথা হলো, এই যে ভর বলছি না আমরা এখানে গ্রাম, হ্যাঁ, এটা কেজিতে তোমরা কনভার্ট করতে পারো। আমরা জানি গ্রাম এবং ভরের মধ্যে পার্থক্য কি বলতো, 1000। আমরা জানি 1000 গ্রাম সমান 1 কেজি। তাহলে এখানে কি বলতো 9.11 মুক্ত করে রাখতে হবে। হ্যাঁ, হ্যাঁ, এই যে বললাম এটাকে করলাম, এটা গ্রামটাকে যদি আমরা কেজি করতে চাই তাহলে কি করতে হবে, আমাদের 1000 ভাগ দিতে হবে না। ভাগ দিলে কি হবে তাহলে, কি হবে বলো তো, এটাতে 1000 ভাগ দিলে আরও সংখ্যাটা কি কমে যাবে না। তাহলে এটা হবে 9.11 গুণন 10⁻⁻31 কেজি। 3টা শূন্য পারে যাবে না, বুঝতে পারছো। তাহলে তখন এটা হয়ে যাবে। এই ক্যালকুলেশন কেমনে করে স্যার ক্যালকুলেটরে? আমি একটু পরে দেখাচ্ছি, শিখে দেবো না, বুঝতে পারছো। তাহলে এখানে আমরা কী কী দেখলাম ইলেকট্রনের ক্ষেত্রে, ইলেকট্রন পরিচয় দেখলাম। ইলেকট্রন কি বলতো, কোনো একটা পরমাণুতে যতগুলো ইলেকট্রন থাকে ততগুলো প্রোটন থাকবে, এবং এগুলো কি থাকে, নিউক্লিয়াসের চারপাশে কতগুলো কক্ষপথে ঘুরতে থাকে। এবং দেখলাম এদের চার্জ কি বলতো, নেগেটিভ, এবং এদের একটা কি আদানটা কত 1.60 গুণ 10⁻⁻90 কুলম। একে আমরা আপেক্ষিকভাবে -1 ধরে থাকি, এবং আমরা জানি এর ভর খুবই কম, ভরটা কত 9.11 গুণ 10⁻⁻28 গ্রাম। এটা কেজি করলে আমরা কত পাবো, 9.11 গুণ 10⁻31 কেজি। ওকে, এইগুলাই কিন্তু। এখন দেখলাম ভরটা খুবই কম, এটা কি বলতো, একটা প্রোটন বা নিউট্রনের তুলনায় 1840/1 ভাগ, ঠিক আছে, যাকে আমরা 0 ধরি, ঠিক আছে। এইটুকু হলো পড়া, এখানে মনে থাকবে। ওকে, এখন পরেরটা চলে যাই, প্রোটন। তাহলে প্রোটনের কথাগুলো অলরেডি ওখানে উঠে আসছে অনেক কিছুই। তাহলে প্রোটন হলো কি,
প্রোটন হলো পরমাণুর অপর একটি মৌলিক কণিকা যার চার্জ বা আদান কি পজিটিভ। পজিটিভ ধনাত্মক। ওকে, এই আদানের পরিমাণ কত হবে একটু আগে বললাম, ইলেকট্রনের যে আদানটা হবে আমাদের প্রোটনের আদান ঠিক একই হবে, খালি শুধুমাত্র plus। পজিটিভ হবে। এগুলো মুক্ত করতে হবে মানগুলো একদম, ঠিক আছে। এবং একে পি দ্বারা প্রকাশ করা হয় আমরা জানি। এটা তো দেখো আগে থেকেই জানি। একটি প্রোটনের ভর কত 1.67 গুণন 10⁻24 গ্রাম, এটা মনে রাখতে হবে। দেখো কেজিতে গেলে 27 -27 হবে। হ্যাঁ -27, তাহলে এটা গ্রামটা ওটা তো অনেক বেশি আছে। তো এটা এখন এটা কেজিতে গেলে কি হবে, 1000 দ্বারা কি করবা ভাগ দাও, তাহলে 27 থেকে কি হবে 24 থেকে 27 হয়ে যাবে। 27 হবে। ওকে, এখন দেখো প্রোটনের আপেক্ষিক আদান কত ধরা হবে +1, এটাকে আমরা -1 ধরছি, এটাকে ধরবো আমরা +1। +1। এর আপেক্ষিক ভর কত ধরা হয় 1 ধরা হয়। 1 ধরা হয়, এটা মনে রাখো। তাহলে এর ভরকে আমরা কি এটা ধরবো পুরোটাই মুছে হতে হবে। 1 ধরবো। ওকে, দেখো নিউটন, এখন থেকে নিউটন, এই যে নিচে একটা চার্ট আছে, চার্টটা মুছতে হলে হবে। নিউটন দেখো, নিউটন হলো পরমাণু আরও একটি কি বলতো মৌলিক কণিকা যার আদান আছে চার্জ আছে না না। চার্জ 0। তুই প্রতিবন্ধী। আমরা এটা জানি, কিন্তু হাইড্রোজেনের ছাড়া সকল মৌলের পরমাণুতে কি আছে নিউটন আছে। এটা কোন দিনে বুঝতে একে এন প্রতীক দিয়ে প্রকাশ করা হয়। এর ভর প্রোটনের ভরের চেয়ে কি বলতো সামান্য বেশি। বেশি, যেটা বললাম একটু বেশি। নিউটনের আপেক্ষিক আদানকে কত ধরা হয় বলতো 0, যেটা বললাম এর চার্জ নাই, চার্জ নিরপেক্ষ। এবং আপেক্ষিক ভরকে কত ধরা হয় 1 ধরা হয়। তা ভর ফির এক কেমনে? হ্যাঁ, এটা একটু আধান বেশি না, 0। কিন্তু দুটো একই ধরা হয়, প্রোটন এবং নিউট্রন এক করে ধরা হয়, ঠিক আছে মোটামুটি ভালো। ওকে, এবং আমার তাহলে আপেক্ষিক ভরগুলা প্রোটনের ক্ষেত্রে দেখলাম 1, নিউট্রনের ক্ষেত্রে 1, ইলেকট্রনের ক্ষেত্রে 0। প্রোটন 1, নিউট্রন 1, ইলেকট্রন 0, ঠিক আছে। নর্মালি তো আমরা ভর এগুলাই দেখি, প্রোটন যে কয়টা তত আমরা ভর ধরি না, তাই ধরি কিনা বলো তো। একটা পরমাণুর ইলেকট্রন এবং প্রোটনের মানে প্রোটন এবং নিউট্রনের যোগফলকে আমরা কি বলতেছি ভর, পারমাণবিক ভর। তার মানে এটা আমরা আপেক্ষিক ভর, তার মানে ওই যে এক ধরে হিসাব করছি আমরা এক এক হ্যাঁ, করে। বুঝছি, বুঝছি। আমরা কি অ্যাকচুয়াল ভরটা নিছিলাম? দেখো ভর এত 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 করে যোগ করে দিছি আমরা। না। তাহলে এমন করতাম, মনে করো কার্বনের আছে কয়টা 6টা প্রোটন, তাহলে এরকম করা লাগতো যে তাহলে 6 গুণন 1.67 গুণন 10⁻24 হ্যাঁ। প্লাস কি নিউটন কয়টা, পরে আবার নিউটনের ভর দিয়ে গুণ দিতে হতো, তাই না? এইভাবে করতে হতো, তাই না? হ্যাঁ। ওকে, কিন্তু আমরা এটা আপেক্ষিক মান ধরে এক করে ধরে নিচ্ছি, ওই এক করে হিসাব করি, ঠিক আছে। বুঝতে পারছো? আগে বুঝেন একটু। কথা হলো যে আমরা এই পুরো ভরটাকে এদের ভরটাকে আমরা কত ধরি বলো তো 1 ধরি, এটা হলো আপেক্ষিক মান। নিউটন যেহেতু কাছাকাছি একটু আমরা কি ধরি বলো তো 1 ধরি। এটা হলো 1678, ওটা একটু বেশি সিম্পল বেশি, তো ওটাকে আমরা কত ধরি বলো তো 1 ধরি, দুটাকে 1 ধরি, ঠিক আছে। এই জন্য আমরা যখন পারমাণবিক ভর বের করি আমরা কি করি ইলেকট্রন প্রোটন যোগ দিই, ইলেকট্রন না নিউট্রন আর প্রোটন প্রোটন যোগ আর দেই, নিউট্রন। তাই না? 1 করে ধরে নেই তাদের ভরকে, বলি এত গ্রাম, এত ভর বলি। বুঝতে পারছো এখন? এখন দেখো যে কথাগুলো বললাম এগুলা দেখো একটা চার্টের মধ্যে দিয়েছে, এগুলাই তো মৌলিক কণিকার নামগুলো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন। দেখো প্রত্যেকের চার্জ কত করে, প্রকৃত চার্জ যেটা আসলে অ্যাকচুয়াল চার্জ যে -1.60 গুণন 10⁻90 কুলম, এটা হলো ইলেকট্রনের। প্রোটনের কত, এটা হচ্ছে পজিটিভ, আমরা জানি। নিউট্রনের কোনো চার্জ আছে না 0। পরে দেখো প্রকৃত ভরগুলা, মানে প্রকৃত ভর, actual ভর। হ্যাঁ। তাহলে দেখো এই যে দেখো 9.11 গুণন 10⁻8 গ্রাম, এটা হলো কি প্রোটনের ক্ষেত্রে হলো 1.673 গুণন 10⁻, কত বলো তো -24 গ্রাম। হ্যাঁ। আর নিউটনের একটু সিম্পল বেশি 675, হ্যাঁ 1.675। আপেক্ষিক আধানটা কি স্যার, এটা আমি বুঝলাম না। এই যে আপেক্ষিক আদান বলতে এই আদানটাকে তো এত বড় লেখা যায় না, আমরা নর্মালি -1 ধরতেছি, এটা পজিটিভ, তার বুঝাচ্ছি একই জিনিস তো, তাই না? আমরা ধরে নিচ্ছি এত করে, আমরা এটাকে ধরতেছি না, ধরতেছি কত 1। হ্যাঁ। যেমন আমরা মনে করো আমাদের হিসাবে সুবিধার্থে আমরা যখন টাকা যখন 1 টাকা 2 টাকা 3 টাকা হয়ে যায় আমরা সব মিলা করি 1000 টাকা, 1000 টাকা, হ্যাঁ। তাই না? ঠিক এমনটা মনে একটা নোট বানাইলাম 1, ঠিক আছে, আপেক্ষিক আদান এটা মনে করো। তাহলে আমরা 1 ধরতেছি এটা সবগুলোটাকে, আর এইটুকুকে বলতেছি 1, আর এইটুকুকে বলতেছি কি বলো 1, এটা -1 এটা পজিটিভ। তা আর নিউটনের তো চার্জ আছে না, এটা 0। ভর ক্ষেত্রে দেখো আমরা যে ইলেকট্রনের ভর নেই বলে চলে, এই জন্য আমরা 0 ধরছি, আর যেটা ভর এটাকে 1 ধরছি, এটা ধরছি হলো 1। বুঝতে পারছো? ক্লিয়ার? কোনো সমস্যা আছে? এগুলো মুখস্থ করতে হবে, আমি ধরবো একদম কার প্রকৃত ভর কত, আপেক্ষিক ভর কত, কার চার্জ কত, আমি মুখস্থ ধরবো। এটা যদিও এখানে মুখস্থ করে নেওয়ার দরকার ছিল, তো এখন ওই যে টাইম নষ্ট করার দরকার নেই। কেন এখানে কেন বুঝতে পারবে স্যার? সেটাই এই জন্য তোমরা মুখস্থ করো, ক্লাসে যেমন মুখস্থ করানো হয়।
হ্যাঁ আমাদের ক্লাসে এরকম বস্তু হয়। ক্লাসে পরে এমনি হয় এমনি ব্যাস পারলে মনে করো যদি এমনিতে যখন রেকর্ডেড ক্লাস ছাড়া তখন সাথে পড়তে যে 5 মিনিট মুখস্থ করে এখন লাগবে, দেখুন রেকর্ডেড ক্লাসে তো আরও ভাবে সময় দেওয়া পসিবল না, টাইম নষ্ট করে দরকার নেই, ঠিক আছে। হ্যাঁ স্যার। তো এটা কিন্তু মুখস্থ নিব ধরবো, ঠিক আছে। ওকে, তো এটা এখানে ছিল। এখন এই যে পারমাণবিক সংখ্যা এবং হলো পারমাণবিক ভর, যেটা আমি অলরেডি বুঝাইছি। সহজ স্যার। হ্যাঁ, ওই তা কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াস উপস্থিত, আচ্ছা পারমাণবিক সংখ্যা, হ্যাঁ ওই এটা যে- বললাম, ওই যে প্রোটন সংখ্যাকে বলা হয়, হ্যাঁ এটাই। আর পারমাণবিক সংখ্যা যে হাইড্রোজেনের 1, হিলিয়াম 2, হ্যাঁ, লিথিয়াম ওটাই। গুলো না। হ্যাঁ, কোনো মৌলের একটি পরমাণু নিউক্লিয়াসে উপস্থিত প্রোটনের সংখ্যা ওই মৌলের কি বলা হবে, পারমাণবিক সংখ্যা সংজ্ঞা নাকি স্যার? বলা হয়। হ্যাঁ, এই সংখ্যাটা মুক্ত করবা, ঠিক আছে। যেমন দেখো হিলিয়ামের ক্ষেত্রে যদি বলি, হিলিয়ামের একটি পরমাণু নিউক্লিয়াসে 2টি প্রোটন থাকে, কয়টি? 2টি। মানে স্যার এবং তাই মানে যে আমরা এইগুলো বলছিলাম, যেমন হিলিয়াম একটা কি হিলিয়াম তো 1। মৌল, এর 2 নাম্বার, এর প্রোটন 2টা, কয়টা প্রোটন? 2টা। এই জন্য তার পারমাণবিক সংখ্যা কত? 2। প্রোটন 2টা, মানে এটা কেমনে বুঝলেন? আমরা জানি, দেখি হাইড্রোজেন হিলিয়াম ও হ্যাঁ। 2ই তো। 2 না, তাহলে আমরা হিলিয়ামে জানি 2টা প্রোটন, প্রোটন আচ্ছা, 2, আচ্ছা, নিউট্রন 2, ইলেকট্রন 2। আমরা জানি পারমাণবিক সংখ্যা কাকে বলা হয়, প্রোটন সংখ্যাকে। যেহেতু হ্যাঁ। প্রোটন সংখ্যা 2, তার পারমাণবিক সংখ্যা মানে স্যার পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যা বলা হয়, তাহলে মানে প্রোটন সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলি। হ্যাঁ মানে আর কি এটা ইকুয়াল এইটা একই তো, তাহলে একই যদি কথা। পারমাণবিক সংখ্যা 2 হয় প্রোটন সংখ্যা তো 2 হবে। হ্যাঁ, কি তো। হ্যাঁ তাহলে নিউট্রন সংখ্যা 2, এইটা আপনি কেমনে বুঝলেন? নিউট্রন সংখ্যা 2, ইলেকট্রন সংখ্যা 2। হ্যাঁ, এটা কেমনে বুঝি না, এটা প্রতিটা পরমাণু একটা ইউনিক ক্যারেক্টার, বৈশিষ্ট্য থাকে। তাহলে যদি স্যার অক্সিজেন 8, মানে পারমাণবিক সংখ্যা 8, প্রোটনও 8, হ্যাঁ, তাহলে 8 নিউট্রনও 8 হবে, ইলেকট্রনও 8 হবে। যার প্রোটন 8, তার অবশ্যই কি হবে, ইলেকট্রন অবশ্যই 8 হবে। কিন্তু নিউটন 8 হতে পারে, না হতে বেশি হতে পারে, যেটা বললাম। ও তাহলে হ্যাঁ, ওটা- সবগুলোরই নিউট্রনে একটু আছে, কম বেশি থাকতে পারে, কম বেশি আছে। আর সমান থাকতে পারে, বেশি মেইনলি বেশি হয় কখন থেকে, যত উপর দিকে যাবা মৌলগুলোতে তত বেশি হয়, ঠিক আছে। 30 না 40 যেমন না, যেমন মনে করো 83 পরে যদি যাও, সবগুলার নিউটন সংখ্যা প্রোটনের থেকে অনেক বেশি, সেটা কত? 1.5 গুণ বেশি। মনে করো যদি প্রোটন হয় কয়টা, মনে করো সাপোজ ধরছি, মনে করো প্রোটন হলো 10টা, নিউটন হবে কয়টা? 15টা। এরকম একটা অনুপাতে চলে যায়, ঠিক আছে। এটা একটা বিষয় আছে, অর্থাৎ এটা তো মনে করো একটা ক্যারেক্টার, একটা মৌলিক পদার্থ, বুঝতো? তো এইগুলো আসলে সৃষ্টিগতভাবে এরকম। তুমি যে একটা অক্সিজেন নিয়ে গবেষণা করো, দেখো মাইক্রোস্কোপে নিয়ে, ওখানে দেখবা যে একটা মনে করো অক্সিজেন নাও, তো অক্সিজেনে দেখবা তুমি কক্ষপথে ইলেকট্রন দেখবে কয়টা? 8টা। অক্সিজেন দেখবে ইলেকট্রন 8টা দেখবা, প্রোটন দেখবা 8টা, কিন্তু আবার নিউট্রনে দেখবা কয়টা? 8টা। কিন্তু যদি তুমি একটা অন্য একটা মৌলের কাছে যাও, হ্যাঁ যাদের একটু ঝামেলা আছে, ওইরকম ডাবল আছে, তাদের ক্ষেত্রে কি দেখবা, এরকম দেখবা? না। তাদের ক্ষেত্রে দেখবা যে আবার অন্যরকম। কিন্তু প্রোটনটাতে মানে এক হবে আর কি স্যার। প্রোটন আর ইলেকট্রন একই, আর এই প্রোটন সংখ্যা যেহেতু একটা ইউনিক সংখ্যা থাকবে, নিউক্লিয়াস থাকে, তো এই প্রোটন সংখ্যা দিয়ে আমরা কি করি, একটা মৌলের পরিচয় দিছি, আমরা নাম দিছি। এটা বিজ্ঞানীদের দেওয়া, আমাদের দেওয়া, আমরা আমাদের বোঝার সুবিধার্থে এগুলো আমরা তৈরি করছি তো সব, হ্যাঁ, মানুষ তৈরি করছে সব। মানুষ তো বলে না, আল্লাহ তো বলে দেয় না যে এটা নাম প্রোটন, এটার নাম নিউটন। আমাদের সুবিধার্থে বিজ্ঞানীরা কি করছে বলো তো, নামকরণ করছে, যে দেখছে যে এর মধ্যে এই কটা আছে প্রোটন, প্রোটন নামটা তো মানুষই দিছে। আমি এগুলো বলতেছি কে কি আবিষ্কার করছে। তাহলে এটাকে বলা হয় কি বলতো, তাহলে কোনো একটা মৌলের পরমাণু নিউক্লিয়াস উপস্থিত প্রোটনকে বলা হয় তার পারমাণবিক সংখ্যা। তো হিলিয়ামের ক্ষেত্রে যেটা বললাম আমরা, পারমাণবিক সংখ্যা ইকুয়াল প্রোটন সংখ্যা না? হ্যাঁ, তাই দেখো হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 2। আবার দেখো অক্সিজেন পরমাণু নিউক্লিয়াস 8টি প্রোটন থাকে, তাই অক্সিজেনের পারমাণবিক সংখ্যা তো হবে 8। কোনো পরমাণু পারমাণবিক সংখ্যা দ্বারা ওই পরমাণুকে কি চেনা যায়, তাহলে আমরা জানি বুঝতে পারছি না, বুঝতে করি না এইভাবে। তাহলে পারমাণবিক সংখ্যা বললে আমরা জানবো যে মৌলটা এটা। তাই পারমাণবিক সংখ্যাকে ওই মৌলের আইডি নাম্বারও বলা যায়, আইডেন্টিটি নাম্বার। দেখো আমি বললাম কার্বন, আমি বললাম 6 নাম্বার পারমাণবিক সংখ্যাকার, বললাম কার্বন মনে করো, তাহলে এভাবে একদম মুক্ত থাকতে হবে, ঠিক আছে, একদম 20টা একদম মুক্ত থাকতে হবে। মানে প্রথম মুখটা একদম মুক্ত করবা, যেহেতু নাম বললেই বলতে পারো, ঠিক আছে। একটু পরে সামনে দেখবো তখন তো মুক্ত করাবে। কার্বনই তো স্যার 6 নম্বর। হ্যাঁ, দেখো পারমাণবিক সংখ্যা 1 হলে ওই পরমাণুটি কি বলতো, হাইড্রোজেন। পারমাণবিক সংখ্যা 2 হলে পরমাণুটা হিলিয়াম, এবং পারমাণবিক সংখ্যা 9 হলে পরমাণুটি ফ্লোরিন। এগুলো দেখো আইডেন্টিটি নাম্বার, আমরা নাম্বার দেখে আমরা তাদের নাম বলতে পারতেছি। অর্থাৎ পারমাণবিক সংখ্যায় কোনো মৌলের আসল পরিচয়। প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়, জেড দ্বারা, এটা মনে রাখবো।
প্রোটন বা পারমাণবিক সংখ্যাকে আমরা কি দ্বারা প্রকাশ করি? জেড দ্বারা। জেড দ্বারা প্রকাশ করি। ওকে, যেহেতু প্রত্যেকটা পরমাণুর চার্জ নিরপেক্ষ, কি বললাম? প্রতিটা পরমাণু কি বলতো? চার্জ নিরপেক্ষ, অর্থাৎ টোটাল চার্জ কি হবে? জিরো। জিরো। টোটাল চার্জ জিরো হবে কখন? তার বিপরীত ধর্ম, মানে ইলেকট্রন যতগুলো, প্রোটন ততগুলো। এখানে তো এরকম ইলেকট্রন যতগুলো, প্রোটন হ্যাঁ। ততগুলো। তো মোট চার্জ বা আধান শূন্য হয়, তাই পরমাণু নিউক্লিয়াসে যতটি প্রোটন থাকবে, নিউক্লিয়াসের বাইরে ততটি কি থাকবে? ইলেকট্রন থাকবে, যেটা বললাম একটু আগে। এটুকু বুঝতো? এখানে কোনো সমস্যা আছে? না স্যার। না। এখন যাই হলো ভর সংখ্যা, ম্যাথ নাম্বার বা মাস নাম্বার বলতে পারি আমরা। ভর সংখ্যা বলতে কি আমরা জানি যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রনের সমষ্টিকে আমরা কি প্রোটন বলি? প্লাস নিউট্রন। ভর বলি। আচ্ছা, এটা ম্যাথ নাই এগুলার? আছে, ম্যাথ আছে, অবশ্যই আছে, ম্যাথ করবো। তো দেখো আমরা তো কিন্তু এখানে তাহলে আমরা জানি বিষয়টা যেভাবে করতে হয়, ছোটো ক্লাসে করে আছি। দেখো কোনো পরমাণুর নিউক্লিয়াসে উপস্থিত প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফলকে ওই পরমাণু কি বলা হয়? ভর সংখ্যা বলা হয়। ভর সংখ্যাকে কী দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা, এটা মনে রাখতে হবে। প্রোটন সংখ্যাকে বা পারমাণবিক সংখ্যাকে জেড দ্বারা প্রকাশ করা হলো। হ্যাঁ, এটা কি এ দ্বারা? এটাকে কি বলা হয়? এ দ্বারা। এ দ্বারা প্রকাশ করা হয়। যেহেতু ভর সংখ্যা হলো প্রোটন এবং নিউট্রন সংখ্যার যোগফল, কাজে ভর সংখ্যাকে প্রোটন সংখ্যা, ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে কি থাকবে? নিউটন পাওয়া যাবে। কই স্যার? এই যে 3 লাইনে দেখো, ও মানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে তাহলে নিউটন থাকবে না। এগুলো শিখেছি কিন্তু। দেখো সোডিয়ামের দেখো ভর সংখ্যা 23, এর প্রোটন সংখ্যা 11, ফলে নিউটন সংখ্যা কত হবে? 12। মানে ভর সংখ্যা হ্যাঁ, এই 23, দেখো প্রোটন সোডিয়ামটা দেখো, এই যে কি দেখো, এর সোডিয়াম হলো 11 নম্বর মৌল, কয় নাম্বার? 11। অর্থাৎ এর পারমাণবিক সংখ্যা কত বলো তো? 11। সেই এইটা এই পাশে থাকে পারমাণবিক সংখ্যা, আর এইখানে ভর সংখ্যা না? হ্যাঁ, এটা শিখবো। 11, এবং আমরা জানি এর ভর কত? 23। তোমাকে আমি লিখে দিলাম। তাহলে এর নিউটন কত হবে? আমরা জানি কি বলতো? আমরা জানি প্রোটন 23 প্লাস minus 11 নিউটন সমান সমান কি বলতো? পারমাণবিক ভর। হ্যাঁ, পারমাণবিক তা ভর। ওইটাকে বের করি এ, আমরা। তাহলে আমরা জানি এখানে 23 দেওয়া আছে, হ্যাঁ, নিউটন নাই, প্রোটন দেওয়া আছে 11। 11 তাহলে এন সমান কত হবে? 23 বিয়োগ মাইনাস 11 সমান সমান 12। তার মানে দেখো এখানে আমাদের প্রোটন কয়টা বলো তো? প্রোটন হলো আমাদের তাহলে এখানে 11টা, হ্যাঁ হ্যাঁ স্যার বুঝছি। কিন্তু আমাদের নিউটন বেরোলে কতটা? 12টা, একটা নিউটন বেশি। মানে নিউটনের নাই। হ্যাঁ, কিন্তু- বেশি থাকতে পারে। হ্যাঁ, বেশি কিন্তু থাকবে। ইলেকট্রন আর আর প্রোটন মিলে প্রোটন যাবে অলওয়েজ স্যার। একই থাকে। হ্যাঁ, ইলেকট্রন প্রোটন ঠিক আছে? একই। ওকে, তাহলে দেখো কোনো পরমাণু পারমাণবিক সংখ্যা পরমাণুর প্রতীকের নিচে বামে পাশে লেখা হয়ে যাবে। তাহলে তার প্রতীক আমি লিখলাম সোডিয়াম এনে, ঠিক আছে? তার এই যে বামে নিচে লিখলাম, ঠিক আছে? এবং পরমাণুর ভর সংখ্যা কোথায় লেখা হয় বলো তো? বামে উপরে। উপরের দিকে লেখা হয়, যেখানে আর ডানে উপরে নিচে জানি একটা কি লেখা আমি আছে, লিখতে ওটা কি? বলতেছি। যেমন সোডিয়াম পরমাণু প্রতীক সোডিয়াম, এর এভাবে লেখা হয়েছে। এখন দেখো এই যে আমি তোমাকে এগুলো বলছিলাম কি একে কি বলছিলাম, হ্যাঁ এইটাই বলছিলাম। দেখো তো এই দুইটা বলছিলেন, এইটা এখানে বলছিলাম, এই যে নিচে যদি একটা বক্স দেয়, এখানে থাকবে তার পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা, পরমাণু সংখ্যা তো 11 স্যার। পরমাণু সংখ্যা, বুঝছো? পরমাণু পরমাণু বলতে বা অণু সংখ্যা বা পরমাণু সংখ্যা বলতে পারো, ঠিক আছে? পরমাণু সংখ্যা কোনটা স্যার? ওটা বলতেছি আমি, কেন কিভাবে হয়। আর এই যে উপরে একটা যদি বলি এই অবস্থানে, তাহলে এখানে দুইটা, এই পাশে দুইটা, এখানে কি আদান, আদান বা চার্জ নাম্বার। এগুলো কেমন আমরা দেখছিলাম এভাবে, যে এমন করে সোডিয়াম একটা পরমাণু এ কী করছে? একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন বিয়োগ করে দিচ্ছে। তারা কি লিখি আমরা বলো তো? Na+, এই যে চার্জ, এটাই আমরা চার্জ এখানে দিই। এখানে Na+ মানে কি? একটা ইলেকট্রন ছেড়ে দিছে। আবার যদি ম্যাগনেসিয়াম একটা অন্য একটা মৌল দেখাই, এটা হলো 12 নম্বর, ঠিক আছে? এই যে এখানে 12 দিলাম, এটা হলো এখানে 24 দিলাম। এখানে কিন্তু একটা কেউ নাই, একাই না, এই এখানে এক, মানে একাই, মানে এখানে পরমাণু কয়টা মৌল? যেমন আমরা দেখো এই যে এমনিতে দেখে মনে করো অক্সিজেন, মানে দুইটা অক্সিজেন একত্র হয়েছে অণু না? হ্যাঁ। বুঝছো বিষয়টা এখানে? তাহলে এখানে নিচে থাকে কি মানে কয়টা পরমাণু আছে, ঠিক আছে? নিচে পরমাণু সংখ্যা। হ্যাঁ মানে স্যার পরমাণু মানে ওই টুটাকে বোঝা হয়েছে। হ্যাঁ, পরমাণু সংখ্যা দুইটা দুইটা পরমাণু মিলে দুইটা অক্সিজেন পরমাণু বলতে অক্সিজেন গ্যাস চলে গেছে না? হ্যাঁ বুঝছি। ঠিক এটাই এরকম। ওকে, এখন তো এটা দেখো ম্যাগনেসিয়াম কি করে? মনে করো সে দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়, কয়টা?
দুইটা ইলেকট্রন ছেড়ে দিলে কি হবে? কেন স্যার ম্যাগনেসিয়াম 13 নম্বর না? 12 নম্বর, দুইটা ইলেকট্রন ছেড়ে দেয়। ওইভাবে বোঝা যায় কয়টা ইলেকট্রন ছাড়ি দেয়, তখন ওইটা তাহলে আমরা এই যে লিখবো। 2 প্লাস লিখি আমরা, কত লিখবো? 2 প্লাস লিখবো। এগুলো আমরা জানবো পরে, আর ডিটেইল জানবো কিভাবে স্যার 2 ওই প্লাস যে কেন। 2 প্লাস ওইটা বুঝছি স্যার, মানে ওই যে ম্যাগনেসিয়াম যে 12 নম্বর না, হ্যাঁ। এটা অষ্টক বা দ্বিতীয় হওয়ার জন্য যে হ্যাঁ, হয়, হ্যাঁ। ওই জন্য এগুলো ওইটা না। কারণ এই যে এর শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? দুইটা। হ্যাঁ, দুইটা থাকে, ওই দুইটা 2 আর 2, হ্যাঁ। এজন্য এই দুইটাই ত্যাগ করবে ত্যাগ স্যার, করবে। সেই জন্য এখানে 2 প্লাস না। 2 প্লাস। তুমি এটা বোঝো এগুলো? স্যার এবার একটু বোঝান। আচ্ছা, তাহলে মাথা নাড়াও কেন, বলবা? মানে এগুলো আমরা পড়ছিলাম, আমরা দেখবো এরপরে আরো ডিটেল জানবো। ওকে বলছিলাম সেটা হলো প্রতিটা পরমাণু যৌগ গঠনের সময়, কারণ একক থেকে মনে করে একাই ছিল, ম্যাগনেসিয়াম ছিল একাই, সোডিয়াম একাই ছিল, ভালো কথা ছিল, বাট একাই থাকতে চায় না। এগুলো কি করতে চায়? যৌগ গঠন করতে চায়, যৌগ গঠন করতে চায়। কারণ প্রতিটা পরমাণু চায় কি? তার শেষ কক্ষপথ পূর্ণ করতে। দেখো শেষ কক্ষপথ কত থাকতে পারে? 2টা থাকতে পারে, 8টা থাকতে পারে, এরকম 8টা এভাবে থাকতে চায় না, মেনলি আমরা অষ্টপূর্ণটা বলি আর কি। হ্যাঁ, তো মেনলি প্রত্যেকটা পরমাণু চায় শেষ কক্ষপথে 8টা বা 2টা রাখতে। কয়টা রাখতে? 8টা বা 2টা। যেমন মনে করো যে হাইড্রোজেন, এর প্রোটন কত বলো তো? একটা। একটা। ইলেকট্রন কত? একটা। সো মানে ইলেকট্রনে পূর্ণতা করতেছে আর কি। তো হাইড্রোজেন কি চাবে? তার শেষ কক্ষপথে, মানে তার কক্ষপথ কয় নাম্বার কক্ষপথ? 2 নাম্বার না? তার অনেক প্রথম কক্ষপথে পূর্ণ হয় নাই। প্রথম কক্ষপথে কয়টা ইলেকট্রন ধরে? 2টা। তো আছে একটা। সো কি করতে চাই? যে 2টা করতে চাই। সো অন্যের একটা ইলেকট্রন নেয়, ঠিক আছে? তো অন্যের একটা ইলেকট্রন নিয়ে এসে এখানে নিয়ে নিল, বুঝতে পারছো? আবার মনে করো তার 2টা হয়ে গেল, শেষ, সে এখন খুশি। আবার দেখো সোডিয়ামের, এর কি বলো তো? প্রথম কক্ষপথে 2টা, তারপর একটা 8টা, তারপরটা একটা। তখন একটা, হ্যাঁ। তাহলে শেষে প্রথম কক্ষপথে শুধুমাত্র কয়টা নেওয়া যায়? 2টা। দুইটা। বাকি সব বলতে 8টা করতে হয়। হ্যাঁ। তো তাকে 8টা করতে হলে আরো 7টা নিতে হয়। এটা ত্যাগ 7টা করবে। কেউ দিবে? না। দেবে না, কিন্তু অত দয়ালু কেউ নাই, ঠিক আছে? তো কি করবে? তখন একটা অন্যকে দিয়ে দিবে, দিয়ে কি করবে? তার এখন এক শক্তি স্তর ভিনিস, শেষ শক্তি স্তর কয়টা হলো? 8টা। আচ্ছা স্যার, ওই যে অক্সিজেনটা তাহলে কি হবে? এখন অক্সিজেন দেখো কেউ আছে কি করে? তখন নেয়। যেমন অক্সিজেন কত বলো তো? 8 স্যার। অক্সিজেন হলো 8। হ্যাঁ, এখন এটা অষ্টক হয়েছে, এটা তো অষ্টক এখন কত আছে। অষ্ট কেমনে আছে? তাহলে প্রথম কক্ষপথে 2টা, তারপর কত আছে বলো তো? ও ওইভাবে 2 6টা তারপরে 6টা, ছয়। হ্যাঁ 2টা প্লাস, হ্যাঁ। ঠিক আছে, তারপর হলো হ্যাঁ, বুঝছি স্যার, একটু মনে ছিল না তো। এখন তার কয়টা দরকার বলো তো? এখন 2টা স্যার। 2টা। এই জন্য সে কিন্তু কি বাইরে থেকে অন্য থেকে 2টা নিবে। 2 মাইনাস। এই জন্য কি হবে? অক্সিজেন আমরা 2 মাইনাস, 2 মাইনাস। নিলে মাইনাস, দিলে প্লাস। তাহলে স্যার আমরা যদি নিলে যে নেয় মাইনাস হয় তাকে বলি আমরা অ্যানায়ন। আর ওটা ক্যাটায়ন। ক্যাটায়ন। আর যেটা পজিটিভ, এবং সোডিয়াম হলো পজিটিভ, এটাকে বলি আমরা কি বলতো? ক্যাটায়ন। ক্যাটায়ন। এগুলো আমরা পরে জানবো আরো ডিটেলস, ঠিক আছে? পরে এগুলো আছে। তো এগুলো বুঝতে পারছো? তাহলে স্যার ওই -2 হবে তো। হ্যাঁ, 4। তাহলে এগুলো বুঝতে পারছো? হ্যাঁ। হ্যাঁ স্যার। ওকে, তো এগুলো বুঝছো। প্রোটন সংখ্যা তাহলে এখন এই দেখো এখানে কি বলছে? মৌলের সংক্ষিপ্ত প্রকাশ যদি বলি, দেখো হাইড্রোজেনের তার পারমাণবিক সংখ্যা কত? 1। ভর সংখ্যা কত? 1। ইলেকট্রন সংখ্যা 1। নিউট্রন সংখ্যা বলতে বিয়োগ দাও এ থেকে জেড, মানে ভর থেকে পারমাণবিক সংখ্যা 0 নাই। আর এখানে সংক্ষিপ্ত এখানে প্রকাশ যেটা পারমাণবিক সংখ্যা এর প্রোটন সংখ্যা, মানে পারমাণবিক সংখ্যা যেটা প্রোটন সংখ্যা ওইটা। হ্যাঁ অবশ্যই, তাই তো। এইগুলো আমার গোলমাল হয়ে যাচ্ছে এক সময়। পারমাণবিক সংখ্যাকে প্রোটন সংখ্যা বলা হয়, একই জিনিস তো। একটু না, নিজে ওই- পড়বা ভালো করে, দেখবার ঠান্ডা হয়ে যাবে, ঠিক আছে? দু একবার পড়বা সবগুলা একদম, তখন আর কোনো কনফিউশন হবে না। প্রথম তো একটু কনফিউশন হবে, পরে আর হবে না। তারপরে দেখো এখন কি বললাম? এই যে হিলিয়ামের ক্ষেত্রে 2, প্রোটন বা পারমাণবিক সংখ্যা 2, ভর সংখ্যা কত? 4, ইলেকট্রনও 2, যেহেতু প্রোটন 2, ইলেকট্রন কত হবে? 2 হবে, ঠিক আছে? তো নিউটন কত হবে? আমাদের যে ভর থেকে বাদ দিতে হবে, 4 বিয়োগ 2 সমান কত হবে? 2, এই যে 2। তাহলে প্রকৃতি কি হবে? উপরে ভর 4, নিচে 2, এবারে তো 0, কোনো চার্জ আছে না, না স্যার, নাম্বার না, 0, এই জন্য কিছু নাই। বুঝতে পারছো? ওকে, এখানে দেখো যে কাজ দেওয়া আছে, শিক্ষার্থীর কাজ কালকে আমাকে করে দেখাইবা। এই যে মনে করো লিথিয়ামের কথা বলছে, বেরিলিয়ামের কথা বলছে, এদের ভর সংখ্যা, প্রোটন সংখ্যা, ভর 7। ইলেকট্রন সংখ্যা গণনা করো। ঠিক আছে? আচ্ছা একটা কথা বলি, এই যে এইখানে যে আমরা বললাম না যে ইলেকট্রন ইকুয়াল প্রোটন, হ্যাঁ মানে ইলেকট্রন যেটা প্রোটন ওইটা, তাহলে মানে ইলেকট্রন ওইটা না, ইলেকট্রন যে কটা থাকবে প্রোটন ওই কটাই ওই থাকবে। কয়টাই থাকবে। হ্যাঁ। তাহলে আচ্ছা ইলেকট্রন আর প্রোটন না স্যার, তাহলে এখানে ইলেকট্রন ইকুয়াল প্রোটন ইকুয়াল পারমাণবিক সংখ্যা বলা যায় না? না, যে মানে না, পারমাণবিক সংখ্যা যেটা এটা আমরা বোঝাচ্ছি কি বলতো? ইলেকট্রন যায় মানে প্রোটন যা পারমাণবিক সংখ্যা তাই একই জিনিস, হ্যাঁ। আর ওটা একই সংখ্যার একই জিনিস তো একই না।
10টা গরু আর 10টা মানুষ কি একই জিনিস? না, আর তাহলে মানে ইলেকট্রন যদি 10 হয় ওই প্রোটনও 10 হবে, ওইটাই খালি নাকি? হ্যাঁ মানে একই জিনিস, মানে ওটা না, হ্যাঁ ইলেকট্রন আর প্রোটন হলো একই, নাম্বার এক, হ্যাঁ। জিনিস তো এক না, কিন্তু প্রোটন আর পারমাণবিক সংখ্যা তো একই সংখ্যা, জিনিস, পরমাণু, হ্যাঁ। নাম দুইটার সমান। তোমার মনে কোনো নাম কি? রাইহান। আর নাম আছে? হ্যাঁ, রিশাদ। আচ্ছা, তুমি যা রিশাদ সেই রাহেন, তাই না? তোমার নাম বলো, তোমার নাম কয়টা? আমার সাদা ফ্রাইয়ান। হ্যাঁ, সাদা ফ্রাইয়ান। তো সাদাব যা রাইহান যা একই না, বাট তোমার হলো রিশাদ আর সাদাব কি একই? না। দুইটা আলাদা জিনিস। যদি তোমরা একই সিঙ্গেল পার্সন, তুমি একজন ওই একজন, হ্যাঁ এক হবে না কিন্তু, বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ হ্যাঁ, বুঝছি, মানে এটা জয়েন্ট। তো এখন আরেকটা জিনিস এক্সট্রা জানি, সেটা কি বলতো? এই যে আমরা 3টা জিনিসের কথা বললাম, এদের আবিষ্কারক কে? ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। হ্যাঁ, এগুলো একটা নাম জানা উচিত না? হ্যাঁ হ্যাঁ স্যার। এদের আবিষ্কার কে, ঠিক আছে? এদের কে কে আবিষ্কার করছে? তো কি বললাম বলো তো? দেখো, আমরা তাহলে 3টা জিনিস, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। হ্যাঁ সাপোজ মনে করো একটা ইট কেউ উপর থেকে যদি ছেড়ে দাও, কই পড়বে? নিচে না উপরে? নিচে স্যার। তাহলে আমরা বলতে পারি যে ইট নিচে পড়ে, কই পড়বে? নিচে। নিচে পড়ে। নিচে পড়ে। আচ্ছা, কলম কি পরমাণু দিয়ে তৈরি নাকি? অবশ্যই, কলম তো যেকোনো কিছুতে কেমিক্যাল দ্বারা তৈরি নাকি? হ্যাঁ। পরমাণু দ্বারা, সব কিছু পরমাণু দ্বারা তৈরি। দেখো, ইট নিচে পড়ে, এটা পদার্থ কিনা? পদার্থ তো পরমাণু দ্বারা তৈরি, পরমাণু ইলেকট্রন, নিউট্রন দ্বারা তৈরি। দেখো, ইট নিচে পড়ে, ইট তো হলো ইলেকট্রন, হর্ষতে ইলেকট্রন, ও টতে কি বলতো? থমসন, থমসন। ও বুঝছো? হ্যাঁ। নিচেতে কি নয়সেন নিউটন, চতে কি চ্যাটউইক, পথে কি বলতো? প্রোটন, প্রোটন। প্রোটন। আরে রথে রাদারফোর্ড। ও, থমসন ইলেকট্রন আবিষ্কার করছে। হ্যাঁ, তাহলে দেখো, তো মারাত্মক। তাহলে ইট নিচে পড়া দিয়ে আমরা মনে রাখতে পারি, অষ্টতে ইলেকট্রন, টতে হলো থমসন, নিতে হলো নিউটন, চতে হলো চ্যাডউইক, পথে হলো প্রোটন, রথে হলো রাদারফোর্ড। এটা আমি ধরবো মুখস্থ নামগুলো, ঠিক আছে? পরীক্ষা আসে। তো তাহলে এটুকু আজকে পড়া, যেগুলো পড়া দিলাম একদম, আমি পরের দিন একদিন ধরবো A to Z, ঠিক আছে? হ্যাঁ স্যার।